সুদর্শন দেখতে এক ব্যক্তি অপ্রত্যাশিতভাবেই তারানাথের আড্ডায় এসে উপস্থিত হল। সুদর্শন বলা নেপথ্যে যে কারণটা আছে সেটা উল্লেখ করলেই পাঠকবর্গ বুঝতে পারবে। যে ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন তার বয়স ওই 60 বছর। পরনের পোশাকের মধ্যে সেকেলে একটা ভাব বিদ্যমান। খদ্দরের দামি পাঞ্জাবি, সেই সঙ্গে মানানসই বেনারসি পার দেওয়া ধুতি, গলায় মোটা কয়েক ভরি সোনার চেন, সেই সঙ্গে চোখের ওপর পুরু লেন্সের সোনালি ফ্রেমে বাঁধানো চশমা ওনার মধ্যেকার বনে দিয়ে আনা কয়েক গুণ বৃদ্ধি করছে। হাতের আঙুলগুলো অসংখ্য নানাবিধ গ্রহরত্নে ভর্তি, মাথা ভর্তি শুভ্র চুলের আধিক্য এবং হাতে রূপোর বাঁধানো ছড়ি, সেই সাথে পায়ে আবার নাগরাই জুতো, ঠোঁটের ওপর পাকানো গোপচোরা। পরিচ্ছদ থেকে উৎকৃষ্ট মানের আতরের সুবাস ঘরময় আমোদিত করছে। দরজার বাইরে পিছনে অল্প ফাঁক থেকে ওনার বিলাসবহুল একটা গাড়ি দেখে প্রথম দিকে বেশ অবাক হয়েই গিয়েছিলাম। ব্যক্তিত্ব যে আছে সেটা দেখলেই বোঝা যায়। স্বল্পভাষী ধনী এই ভদ্রলোকের আকস্মিক আগমনের একটা প্রকৃষ্ট কারণ নিশ্চয়ই আছে, নইলে এই মাপের বড়লোক কেনই বা তারানাথের কাছে অসময়ে এসে উপস্থিত হবে। মূলত ঠাকুরমশাই ইদানিং রবিবার হাত দেখার কাজটা সম্পূর্ণরূপে বন্ধ রেখে দিয়েছেন। এই প্রসঙ্গে একবার ওনাকে শুধিয়ে যা উত্তর পেয়েছিলাম সেটা হলো, সারা সপ্তাহ উনি যেসব মানুষের হাত দেখে ভাগ্য গণনা করেন এবং আসন্ন বিপদের পূর্বাভাস সম্পর্কে সংকেত দেন, তাদেরই অধিকাংশ কাজকর্ম এই যেমন কোনো দোষের প্রতিকার, তারপর ঠিকুজি কুষ্ঠি বিচার প্রমুখ এই ছুটির দিনগুলোতেই নিরিবিলিতে সম্পন্ন করেন। আমরা আশাস্তক তারানাথকে কোষ্ঠী বিচাররত অবস্থায় দেখেছিলাম। ভাবুক মনে কলম দিয়ে হলদে কাগজের ওপর কিসব যেন আঁকঝোঁক করছিলেন কপালে ভাঁজ ফেলে। কাজ প্রায় শেষের দিকেই ছিল। আধ ঘন্টা সময় নিয়ে গণনার কাজ সম্পন্ন করে তারপর তারানাথ আমাদের সঙ্গে গল্পে মশগুল হলেন। যাই হোক, আগত ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছেন দেখে তারানাথ একটু ভ্রুকুটিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ওনাকে আপাদমস্তক দেখলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতার দরুন এই সারমর্মটা বেশ উপলব্ধি করেছি। তারানাথ গণৎকার বামুন হলেও ওর মধ্যে এক প্রকারের শক্তি আছে যা দিয়ে সে অপরিচিত মানুষের সর্বস্ব দেখে নিতে পারে। যদি কোনো মন্দ লোক বদমতলব নিয়ে ঠাকুরমশাইয়ের সন্নিকটে উপস্থিত হয়, তবে তারানাথের চোখে ধুলো নিক্ষেপ করা সম্ভব হবে না তার পক্ষে। তারানাথ তাকেই বাড়ির চৌকাঠ থেকে বিদায় জানায়। তারানাথের বয়স এখন 60-এর ঊর্ধ্বে। চারির তার শ্বশুর কুলে যাওয়ার পর থেকে উনি প্রায় একাই হয়ে গেছে। আমরাই তার দুই দণ্ডের জন্য কাজের ফাঁকে এসে যা কিছু খবরাখবর নিই। যতই ওনার বয়স বাড়ছে ততই উনি বৈষয়িক মনোবৃত্তি ত্যাগ করে আধ্যাত্মিক ও যোগ ধ্যান নিয়েই মগ্ন হয়ে যাচ্ছেন। ওনার স্বল্প বিস্তর খ্যাতি ও অলৌকিক শক্তির গুণে কত প্রকারের মানুষ যে তার কাছে আসে এবং মোটা অঙ্কের অর্থ দিয়ে নিজের অভীষ্ট চরিতার্থ করার জন্য তাকে প্রলোভন দেখায়, সেটারই ইয়ত্তা নেই। একবার আলোচনার আসরে কথা যখন উঠল এই প্রসঙ্গক্রমে, তখন তারানাথ বলেছিল, দেখো বিভূতি, আমি যৌবন থেকেই তন্ত্রের পথেই আছি। তন্ত্র আমার ধমনীতে বইছে। দেখেছি চোখের সন্নিকটে কতগুলো বিচিত্র ঘটনা বলি। শুধু দেখাই নয়, নিজের শৈশবে কত প্রকার গল্প শুনেছি এই তন্ত্রভিত্তিক, তা আমার জীবনের অধিকাংশ অভিজ্ঞতাই শুনিয়েছি তোমাদের। কিন্তু এমন অনেক ঘটনা আছে যেটা কলকাতার লোকারণ্যের স্থানে বসে শুনলে মনে হবে আষাঢ়ে গল্প, কিন্তু যদি নির্ঝুম নিস্তব্ধ পৌষের শীতল রাত্রে নির্জন নদীর পাড়ে শোনাই, তবে একটা গা ছমছমে ভাব তোমাকে গ্রাস করবে। প্রত্যেক আনাচে কানাচে মনে হবে ওই গল্পের চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠে তোমার ওপর দৃষ্টি রেখেছে। আমাকে শৈশবে বেশিরভাগ ঠাকুমার কাছেই থাকতে হতো। দিবানিদ্রার সময় কোলে করে আমাকে আমার ঠাকুমা কতই না গল্প শোনাতো। রূপকথা শুনলেও মাঝে সাঝে তিনি আমাকে তার পৈতৃক ভিটেতে ঘটে যাওয়া অলৌকিক কাহিনীর মশগুল হয়ে শোনাতেন। শিশু মনে তার অনেকটাই বোধগম্য হতো না, কিন্তু শুনতে ভারী মজা লাগতো। পরে যখন সাধনার সময় বাইরে বাইরে টোটো করে ভ্রমণ করেছি এবং স্বর্গীয় ঠাকুমার বলা কাহিনীগুলোর স্মৃতিমন্থন করেছি, তখন কিন্তু সত্যি বেশ শিহরিত হতে হয়েছে।
পুরনো দিনের গ্রাম বাংলার অলৌকিক ঘটনা উনি যেগুলো প্রত্যক্ষ করেছেন, আমি মন দিয়ে সেগুলি শুনে ডুবে যেতাম কল্পনার রাজ্যে। আমার মস্তিষ্কে তখন থেকেই তন্ত্রের প্রতি একটা আসক্তির তীব্র বীজ বপন করা হয়েছিল। এখন বৃদ্ধ বয়সে সেগুলো মনে পড়ে অত্যাধিক বেশি। আমার পূর্বপুরুষের অনেকেই এই গুপ্তবিদ্যার চর্চা করেছে। শুধু আমাদের বংশই কেন, যারাই শাক্ত বংশভূত ছিলেন তারাই এইসব অল্প বিস্তার চর্চা করতেন। মানুষজন তখন ডাক্তার বুদ্ধির চাইতে ওঝা কিংবা তান্ত্রিকের শরণাপন্নই বেশি হতো। রোগ ধরলে কুসংস্কারযুক্ত মানুষজন মনে ভীতির সঞ্চার হতো যে তাদের সদস্যদের ভূতে পেয়েছে। তান্ত্রিকের নিদান অনুযায়ী কর্ম সম্পন্ন করলে ওই ভূতে বাবা সদস্য যদি প্রশান্তি লাভ করত, তবে ওই সাধুকে সারা গ্রামবাসী সিদ্ধ পুরুষ মনে করে বহু উপঢৌকন দিতেন। ওই যে অমর জীবন গল্পে বর্ণনা করেছিলাম, আমাদের বংশেরই একজন শরিক ভবঘুরে সন্ন্যাসী হয়ে বৈরাগ্য নিয়ে নিরুদ্দেশ হয়েছিল। সেও তন্ত্রের পথেই পা বাড়িয়েছে। আমার সঙ্গেও হলো তাই। ওই অমর জীবনের কথাগুলো মিলেই গেল। সে তো বলেছিল যে আমাদের বংশে এমন একজন জন্মাবে যে সংসারের বন্ধন ক্ষণিককালের জন্য পরিত্যাগ করে তান্ত্রিক হবে। অদৃষ্টের খাতিরে তার জীবনে চলার পথে অনেক ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু পরিস্থিতি সর্বদাই তার অনুকূলেই থাকবে। অমর জীবনের বলা সেই তান্ত্রিক হলাম আমি যতটুকু রপ্ত করেছি আমার জীবনে, সেটুকু দিয়ে মানুষের উপকার করে যেতে চাই। মানুষ আমাকে মনে রাখবে, এটাই আমার কাছে অনেক। মনে রাখবে, যে সাধক নিজের অর্জিত শক্তি অন্যের সাহায্যের জন্য ব্যবহার করে, তার সাধনার পথ প্রশস্ত হয়। তাই যখন কেউ কূটবুদ্ধি নিয়ে আসে আমার কাছে, তখন আমি তার অভিসন্ধি ধরে তাকে নিরস্ত করার প্রাণপণ চেষ্টা করি। নিজে তো অন্যের ক্ষতি সাধন করবই না, বরং যেই আগন্তুক এই ধারণা নিয়ে আমার কাছে আসবে, তার উদ্দেশ্যও সফল হতে দেব না। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, তাতে আমার অনেক খদ্দেরের কমই হতে পারে। ওই কাজ করলেই তো বহুল অর্থের সমাগম হতে পারে। একসময় এই প্রকারের পাপাচার প্রভৃতির শিকার হয়ে আমি যথেষ্ট এই কাজ করেছি প্রত্যক্ষভাবে। কারণ ক্ষতি অবশ্য করিনি, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে নির্ভুলভাবে বলে দেওয়ার ফলস্বরূপ আমার আন্দাজ করার ক্ষমতা কিছু কিছু কমতে আরম্ভ করল। প্রকৃত সাধক কখনোই আগাম সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে কাউকে বলবে না। সম্ভাব্য ভবিষ্যতের উল্টো হলে সেটা প্রকৃতি বিরুদ্ধ কাজ হয়। এইসব উদ্ভট কাজের মাসুল আমাকে গুনতে হলো। বহু পরিমাণে শক্তির অপব্যয় হচ্ছিল, যার ফলে সত্যিকারের বসার নষ্ট হলো। তাই এখন ওই প্রলোভন এলেই সতর্ক হই। আমি যেই পরিমাণ ধন উপার্জন করেছি এককালে, সেটা অনেকেই করতে পারে না এক জীবনে। কথাগুলো ঠিকই, কিন্তু আমার আরাধ্য 64 যোগিনীর অন্যতম মধুসুন্দরী দেবী। সাধনার শেষকালে উনি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন এবং বলেছিলেন যে কোনো অপশক্তি আমার অনিষ্ট সাধন করতে পারবে না। ওই এক প্রকার ওনার আশীর্বাদই চলে যাচ্ছে। তারানাথের এই তত্ত্ব কথা শুনে তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই যে বহু মানুষ সংসারের মায়াবন্ধন ত্যাগ করে সাধু সন্ন্যাসের জীবন গ্রহণ করে, এতে কি কোনো লাভ আছে? আমার তো মনে হয় যে বৈরাগ্য ধারণ করছে সে প্রত্যক্ষভাবে নিজের পিতামাতাকে কষ্ট দিচ্ছে। ইতিহাস ঘাটলে বহু উজ্জ্বল প্রমাণ পাওয়া যাবে যে অনেকে স্বেচ্ছায় সংসার ত্যাগ করেছে। এর চাইতে তো গৃহেই ঈশ্বর সাধনা করা যায়। তারানাথ আমার এই প্রশ্ন শুনে একবার আমার দিকে চাইল, তারপর বলল, যেই বিষয় জানো না সেই বিষয় নিয়ে তর্ক করবে না, কিন্তু তোমাদের দোষ দিচ্ছি না। যারা বৈষয়িক চিন্তা ভাবনায় সর্বদাই মগ্ন, তারা এই গভীর তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। আর তুমি বলছো বিভূতি, সকলে দলে দলে সন্ন্যাসী হচ্ছে? না হে, যাদের অদৃষ্টে বৈরাগী হওয়ার রেখা স্পষ্ট, তাদের ঠিক সময় হলেই ওরা ডাক পায়। তখন মন বাইরে বেরোবার জন্য উথাল পাতাল করে। নিজের অনুভব থেকেই বলছি তোমাকে। আমার যখন সময় হলো এই পথে আসার, তখন আমি ইঙ্গিত পেয়েছিলাম।
কৈখালির মাঠে কাল ভৈরব যখন আমাকে কৌশলে মন খারাপ দিয়ে গেল, তখন ওইখান থেকে ফিরে এসে আমার সেই অস্থিরতা জন্মেছিল, সেটা নিজে না অনুভব করলে ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। কেমন একটা ভবঘুরে ভাব এসে আমাকে আলিঙ্গন করলো জানো। প্রথমেই বলেছি যে আমি সেইভাবে সাধন ভজন করিনি, শুধু অক্লেশের মাইলের পর মাইল ঘুরে বেরিয়ে জীবন সম্পর্কে একটা গভীর ধারণা জন্মেছিল। যাই হোক, ওই অস্থিরতার শিকার হয়ে একদিন আমি মনস্থির করে ঠাকুমার বাক্স ভেঙে টাকা নিয়ে রাতের দিকে বেরিয়ে পড়ি। তারপর তো জানোই, আমি কাশীধামে গিয়েই প্রথম উঠি। ওই নিয়ে পরবর্তীতে একটা কাহিনী শুনিয়ে দেব, কেমন? জমজমার সেই অভিজ্ঞতা। তবু বলি, যারা প্রকৃত সদ্গুরুর সান্নিধ্যে এসে সাধন ভজন করেন, তাদের পূর্বপুরুষের উদ্ধার অনিবার্যজনক। কিশোরী বিদ্রুপের স্বরে বলল, আরে ও তো পুঁথিতে লেখা শাস্ত্রের বুলি আওড়াচ্ছেন, নিজে কি কখনো অনুভব বা প্রত্যক্ষ দর্শন করেছেন? যদি অনুভব করেন তবে সেইটা বলুন। এত তথ্য কথা শুনে কি হাটার মজলিস নষ্ট করার ইচ্ছে করে? তারানাথ দেখি ক্রুদ্ধ চোখে কিশোরীর পানে একবার চাইল। আমি বেগতিক বুঝে তারানাথকে সামলে নিয়ে ওনার উত্তরের প্রতীক্ষায় উৎসুকভাবে চেয়ে রইলাম। ঠাকুরমশাই তাচ্ছিল্যের স্বরে বললেন, দেখ, জানো তো আমার জায়গায় যদি অন্য সিদ্ধপ্রাপ্ত যোগী থাকতো, তবে তোমার এই রকম কথা শুনে নিমেষে ভস্য করে ফেলতো। আমার কোনো পুঁথিগত বিদ্যা নেই, সবই গুরুমুখী। সে কথা তোমার মতো পিচের লোককে বললেও বুঝবে না। এগুলো অনুভব করতে হয়, প্রত্যক্ষ দর্শন হয় না। সদ্গুরু সন্নিকটে এসে ওনার আশীর্বাদ ধন্য হয়ে ধ্যানে নির্বিকল সমাধিতে ডুবে গিয়ে বুঝতে হয় উনি এসেছেন সাধনার গূঢ়তা সম্বন্ধে জানতে। এইসব বৈষয়িক মানুষের ধারণার বাইরে। নানাবিধ কথার মধ্যে তারানাথ বুঝিয়েছিল তন্ত্র সাধনা অতটা সহজ বিষয় নয় যেটা আমরা বাইরে থেকে কল্পনা করি। মানুষের কল্পনার একেবারের তুঙ্গে হচ্ছে শিব প্রদত্ত এই গূঢ় বিষয়টি, যে সাধন পথে এলে সাধকের যেমন উন্নতি হয়, তেমনই তার বংশের পরলোকগত আত্মার সকলের আত্মার চিরশান্তিও হয়। এমন ধারা কথা শুনে অবিশ্বাস্য মনে হলেও কখনোই তারানাথের কাছে তা উল্লেখ করতে পারতাম না। পাছে বৃদ্ধ কখন কি মনে করে বসেন। আজকের আড্ডার আসরে যে বৃদ্ধ ভদ্রলোকটি আকস্মিক প্রকট হলেন, তিনি তারানাথের বৈঠকখানার বাইরে দাঁড়িয়েছিলেন এবং ভিতরে পদার্পণ করতে ইতস্তত করছিলেন। রবিবার দিন ঠাকুরমশাই অন্য মক্কেলদের স্পষ্টই বলে দেন যে আজকে হাত দেখা হবে না, কিন্তু এনার ক্ষেত্রে সেটা হলো না। বৈঠকখানার বার্তাবরণ গুমট, একটা নিস্পন্দন ভাব বিরাজ করছিল। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হতে তারানাথ তাকে ভিতরে আসার জন্য আহ্বান জানালেন। ওই ভদ্রলোকটির কাছে এসে ওনাকে দেখে শুনে নিলেন এক দফা। ওনার দৃষ্টিভঙ্গির মধ্যে এমন একটা ভাব ছিল যেটা দেখলেই মনে হয় যে উনি কারোর কাছে শুনেছেন তারানাথ সম্বন্ধে, এবং যার কাছে শুনেছেন তার দেওয়া বর্ণনা অনুযায়ী খুঁটিয়ে খুঁটিয়ে মিলিয়ে নিচ্ছে যে খাঁটি মানুষের কাছে তিনি এসেছেন কিনা। দেখাশোনা মিটলে দৃষ্টি নরম করে তারপর ছড়ি শুদ্ধ দুই হাত উপরে উঠিয়ে যুক্ত হস্তে প্রণাম ঠুকে স্মিত হাসলেন। তারপর বললেন, তারানাথ জ্যোতির্বিনোদ বুঝি আপনি? আসলে আমার একটু দরকার ছিল, আমি বহুদূর থেকে এসেছি। তারানাথ নিরুত্তর থেকে গুরুক গুরুক করে তামাক টেনে তৃপ্তির আবেশে চোখ বুজে ঠোঁটে হাসির রেশ ফুটিয়ে অনর্গলভাবে বলে গেলেন, আপনি আসছেন হুগলি জেলার অন্তর্গত দেড়গ্রাম থেকে। গৃহেই আপনার সমস্যা বুঝেছি। আমার খোঁজ বহু অনুসন্ধানে বান। যে ব্যক্তিবর্গরা আমার খোঁজ আপনাকে দিয়েছে তাদের সাথে আমার বিস্তর পরিচয় আছে মশাই। আপনাদের এককালে বেশ কয়েকটি গ্রাম নিয়ে জমিদারি ছিল, কিন্তু সুদূর অতীতে ওই প্রথা উচ্ছেদের পর এখন জমিদারি ঘুচেছে বটে, কিন্তু চালচলনে ওই স্বভাব বিদ্যমান, অবস্থাপন্নও বটে। সবই মা লক্ষ্মীর কৃপা, কিন্তু বিপদের একটা সম্ভাবনা আপনার নৈশ নিদ্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। ভালোই হলো আমার শরণাপন্ন হয়েছেন, ইষ্টই আপনাকে নিয়ে এসেছে এইখানে। আর বেশি দেরি হলে হয়তো আপনার সংকট আরও বৃদ্ধি পেত। বৃদ্ধ ভদ্রলোকটির মুখময় যেই প্রকার ভাবান্তর লক্ষ্য করছিলাম, তাতে মনে হচ্ছিল যে উনি যেন চোখের সম্মুখে অলৌকিক কিছু প্রত্যক্ষ করেছেন
নইলে এই প্রকারের অভিব্যক্তি ফুটে ওঠার কথাই নয়। কিশোরীর পানে তাকিয়ে দেখি সেও ওই দণ্ডায়মান ভদ্রলোকের পানেই স্থিরভাবে তাকিয়ে রয়েছে। তারানাথের এই প্রকার সূক্ষ্ম সূক্ষ্ম অলৌকিক দর্শন আমার মজ্জাগত। উনি যে ডামরতন্ত্র সিদ্ধ একজন তান্ত্রিক, ওনার মধ্যে যে বহুল ক্ষমতা আছে সেটা আমরা সবটাই জানি। তারানাথের কথা শেষ হওয়ার পর দেখলাম কিছুটা সামলে নিয়ে ওই আগন্তুক বললেন, এ কি করে সম্ভব ঠাকুরমশাই? আমি তো কিছুই বর্ণনা করলাম না, তার আগেই আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে বলে ফেললেন। আপনি তো দেখছি সিদ্ধ যোগী। আমার এইখানে আসা সার্থক হলো। যে হারে জলের মতো টাকাগুলো ভণ্ডগুলোর পিছনে গচ্চা দিয়েছি, সেইরূপ ফল পেলাম কই। হ্যাঁ রাধা মাধব, তুমি সত্যি কৃপা করেছ। এইবার আমি পরিত্রাণ পাবো বলে মনে হচ্ছে। বলেই বৃদ্ধ পাশের ফটো ফ্রেমে বাঁধানো মা দক্ষিণাকালীর দিকে করজোড়ে নমস্কার করলেন। ঘরে একটা সুগন্ধি ধূপ চলছিল, তার সৌরভে ঘরময় আমোদিত হয়ে উঠেছিল। তারানাথ বললেন, আপনাকে নিজে থেকেই এত কিছু বলার কারণ হলো আপনি শুনেছেন, কিন্তু আপনার মনের মধ্যে দ্বন্দ্ব চলছিল যে সঠিক মানুষের সন্নিকটে এসেছেন কি না। তাই একটু আন্দাজ করলাম, ওই আর কি। ভেলকি আমি সচরাচর কাউকেই দেখাই না। ঠাকুর মশাইয়ের তক্তপোষের নিচে একটা পা ঝুলে ঝুলে দোল খাচ্ছিল। বৃদ্ধ লোকটি ভক্তি গদগদ চিত্ত হয়ে তারানাথের পদযুগল জড়িয়ে ধরল এবং আকুল স্বরে কেঁদে বলল, দোহাই ঠাকুর মশাই, এই অধমকে বিপদ সমুদ্র থেকে উদ্ধার করুন। নিরাপদে পাশ করাই দুষ্কর হয়ে উঠেছে। যে কোনো দিন মরণ হবে। আমরা কেউই বাঁচব কিনা সন্দেহ। বিপদ আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে ঠাকুর মশাই। এখন কি উপায়? তারানাথ কিন্তু বিন্দু মাত্র বিচলিত হল না। পুনরায় গুড়ুক গুড়ুক শব্দ তুলে আলবোনার নলে তীব্র টান নিয়ে একগাল ধোয়া ছেড়ে উদাসীন কণ্ঠে বাইরের মেঘলা আকাশের ফাঁক থেকে বিচ্ছুরিত ফিকে হয়ে আসা আলোর দিকে চেয়ে বলল, বিপদ আপনি নিজেই ডেকে এনেছেন। এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমার কাছে এসেছেন, দেখি কতদূর কী করতে পারি। নিজের কাঁধে ওই সর্বনাশা বিপদকে আপনি স্বেচ্ছায় বসিয়ে রেখেছেন। নিন নিন, বসুন দিকে ওই মোড়ায়। আমি আন্দাজ করেছি বটে, কিন্তু আপনি নির্ভুলভাবে সমগ্র কাহিনী আমাকে বলুন। জানবেন আমি কিছুই অবগত নই, কেমন? ভদ্রলোক একটু স্থিত হয়ে বসলেন। আমরা ওনার গল্প শোনার নেশায় বিভোর হয়েছিলাম। ওনার ভাব দেখে মনে হলো কিভাবে উনি শুরুটা করবেন সেটা খুঁজে পাচ্ছেন না। বলার মাঝেই বারংবার অন্য প্রসঙ্গ চলে আসছে। শেষে তারানাথ বলল, মশাই, আপনি একটু শান্ত হন। আমি অধীরভাবে প্রত্যেকের কথাই শুনি। বহু মানুষ আমাকে নিজের সমস্যা বলেন। তাদের ফল হয়েছে কিনা সেটার উজ্জ্বল সাক্ষী আমার এই দুই বন্ধু। শুধু এই দেখুন না, যদি বিশ্বাস না হয়। তারানাথের এইরূপ কথা শুনে ওই ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। তারপর আমতা আমতা করে বললেন, জানেন ঠাকুর মশাই, এইসব শাক্তমতের সাধকদের প্রতি আমার মজ্জাগত বিরোধিতা আছে। লাল কাপড় পরা সাধু অন্তত আমার চক্ষুশূল। কখনোই আমি বুজরুকি সহ্য করতে পারি না। সন্ন্যাসী দেখলেই আমার মধ্যে এক প্রকারের এমন বিদ্বেষমূলক ভাব জন্মে ওঠে। ওরা তো কিছু শুভ কাজ করেই না, বরঞ্চ নিজের অভীষ্ট সিদ্ধির জন্য গৃহী মানুষের অনিষ্টের জন্য উঠে পড়ে লাগে। ইচ্ছে করে ওদের এই বরং ভেঙে চৌচির করে দিই। কিন্তু ওইটাই যে আমার জীবনে কাল বয়ে নিয়ে আসবে সেটা কি জানতো বলুন? কিন্তু এখন আপনার প্রতি আমার পূর্ণ আস্থা জন্মে গেছে। আমি চোখ বুজে আপনাকে অক্লেশে বিশ্বাস করতে পারি, কারণ ত্রিকালজ্ঞ সাধক এই সময় বড়ই বিরল কিনা। আর আপনি আমাকে বলছেন বিশ্বাসের কথা? এই রামকানাই বারুজ্জা যাকে তাকে বিশ্বাস করে না। আমি ব্যবসাদার লোক, পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করে নেওয়া না স্তক আমার খুঁতখুঁতানি মেটেই না। কিন্তু এইখানে মা তারার নামে শপথ করে বলছি ঠাকুরমশাই, আমি প্রথম আপনার দেখা পেয়ে যার পর নাই খুশি। মনের ভার অনেকটাই প্রশমিত হয়েছে,
কিছু যদি করতে পারেন তবে সেটা আপনিই পারবেন। আপনার সম্পর্কে বহু শুনেছি। আপনার দ্বারা উপকৃত বহু মানুষ দেড়ে গ্রামে এখনও রয়েছে। তারা আমার প্রজাস্বরূপ। আমার প্রতি হয়ে যাওয়ার একের পর এক দুর্ঘটনা ওরা সহ্য করতে না পেরেই আমাকে আপনার কথা বলেছে। এখন যদি আপনি কৃপা করেন। এই রামকানাই বারুজ্যের কথাগুলোর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছিলাম। ওই গন্ধে মনটা রোমাঞ্চিত করার সুযোগ একবার পেলে কেই বা ছাড়ে। তার উপর আবার আজকে রবিবার, ছুটির মরশুম। আমরা স্থির করলাম পুরো বৃত্তান্ত ও তারানাথের দেওয়া বিধান শুনেই এখান থেকে নড়ব। জ্যোতিষী মশাইয়ের এই মন্দার বাজারেও বেশ কিছু মক্কেলের সমাগম হচ্ছিল শুধুমাত্র মধুসুন্দরী দেবীর কৃপায়। মন্দার বাজার এই জন্যই বলছি কারণ সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের রেশ খনিক কলকাতায় নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। বাজার দর অগ্নিমূল্য। সাধারণ মানুষের অবস্থা সত্যিই শোচনীয়। ফলত আমরা আন্দাজ করেছিলাম যে কলকাতায় যখন জাপান বোমা ফেলবেই তখন সকলে নিজের প্রাণ বাঁচাবে নাকি জ্যোতিষীর কাছে ভাগ্য গণনা করবে। কিন্তু সেই ধারণা তারানাথ ভ্রান্ত বলে প্রমাণিত করেছে। প্রথমত, তারানাথের কাছে বহু শাসালো মক্কেলের আনাগোনা শুরু হয়েছে এবং ধীরে ধীরে ওনার মন্দা ক্রমশ কেটে সচ্ছলতা ফিরে আসছে। অর্থের প্রাচুর্য না থাকলে ইদানিং জ্যোতিষী মশাইয়ের জীবনশৈলী বেশ সচ্ছলভাবেই কাটছিল। তার একটা প্রকৃত উদাহরণ আজকে সকাল 10টায় আসার পর যখন দেখলাম চারি বড় মাপের দুটো দুটো করে রসগোল্লার প্লেট আমাদের সম্মুখে রেখে গেল। কিশোরী চারিকে দেখে প্রশ্ন করল, কিরে মা, কবে ফেরা হলো শ্বশুর বাড়ি থেকে? গতকাল কাকাবাবু। বাবার কাছে আসতে খুবই মন টানছিল, তাই আর অপেক্ষা না করে হপ্তা দুয়ের জন্য চলেই এলাম। হ্যাঁ, বেশ করেছিস। আমরা যেই কদিন আসবো সেই কদিন কিছু ভালো মন্দ খাওয়ানো চাই। তোর রান্নার হাত অন্নপূর্ণার মতোই। লক্ষ্য করলাম আমার কথা বলা সত্ত্বেও তারানাথের আমাদের প্রতি কোনো হুঁশই নেই। উনি নিজের কাজে যেন তন্ময় হয়ে আছে। এমন এমন ভাব মাঝে মাঝে তারানাথের মধ্যে পরিলক্ষিত হয়। আমাদের তখন কিছুই করার থাকে না প্রতীক্ষা ব্যতীত। আমরা দুই বন্ধু পরিকল্পনা করে এখানে এসেছিলাম। মাসের শুরুতে সেই সূত্রেই একটু নবাবি করার ইচ্ছায় আমারও ওনার জন্য অভ্যাসবশত পাশের তেলে ভাজার দোকান থেকে হিঙের কচুরি আর ছোলার ডাল এবং গপ্পের মেজাজ তুঙ্গে করার জন্য পাসিং শো নিয়ে শটান উপস্থিত হয়েছিলাম জ্যোতিষী মশাইয়ের আস্থানায়। মিনিট 15 যাবৎ প্রতীক্ষা শেষে উনি যখন মুখ তুললেন তখন এমনভাবে আমাদের পানে চাইলেন যেন সম্পূর্ণ অচেনা দুইজনকে তিনি দেখছেন। কিছুটা চুপচাপ থেকে গলা ঝেড়ে নিয়ে বললেন, এই যে কখন এসেছো তোমরা? দেখেছো, কাজে এমনই মগ্ন ছিলাম যে খেয়ালই করিনি। আজকে এসে বেশ ভালোই করেছো। অনেক গল্প জমেছিল, সেইগুলো তোমাদের না শুনিয়ে ওটা ইস্তক প্রশান্তি পাচ্ছিলাম না। বুঝতেই তো পারছো আমি গল্পবাজ লোক। গল্প শোনানোর জন্য উপযুক্ত শ্রোতা না পেলে মনটা বড়ই উসখুস করে। আমি বললাম, আমরা তো রোজই আসি, আর আমরা এলে তো আপনি প্রত্যেকবারই আমাদের গল্প শোনান। তবে আজকের আগমনের বিশেষত্বটা কি? আর আজকে আপনি আমাদের খাওয়াচ্ছেন, মক্কেলের ভালোই আনাগোনা হচ্ছে। হ্যাঁ বলেই একটু হাসলাম। কথাটা রসিকতার সুরে বললেও তারানাথ কিন্তু উজ্জ্বল নয়নে উপরে চেয়ে দুই হাত নমস্কারের ভঙ্গিতে যুক্ত করে বিড়বিড় করে তারপর বললেন, যা হচ্ছে সবই ওই মধুসুন্দরী দেবীর আশীর্বাদে। উনি যখন যেমনভাবে আমাকে চালনা করেছেন তখন তেমনভাবেই আমার জুটে যাচ্ছে 2 মুঠো। মেয়েটা আসার পর থেকেই দেখেছি যে 2 পয়সা হচ্ছে। পয়মন্ত মেয়ে কিনা চারি। জানো তো, গুরুর মুখে শুনেছিলাম কখনো বয়মন্ত কোনো মানুষের সান্নিধ্যে তোমার জুটলে অনেক কিছু শুভ ঘটে। আমি চারির জন্মছক মিলিয়ে দেখেছি। ও জন্ম কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে। ফলেই বুঝতে পারছো ওই মেয়ে আমার লক্ষ্মীমন্ত। আর আজকের দিনটাই বিশেষ কারণ। আজকের গল্প আমি বলবো না, বলবে অন্য একজন। সম্পূর্ণ নিজের জীবনের ঘটা বিপদের কাহিনী। মনে হচ্ছে আজকে কেউ আসবে। কথাটা প্রথমে বিশ্বাস হয়নি। আমি অন্য প্রসঙ্গ তুলে নানা রূপ কথোপকথন করছিলাম।
এরই মধ্যে তারানাথ কলকেটা সরিয়ে আমার কাছ থেকে পাসিং শো নিয়ে সেটা ধরিয়ে একটান দিতেই তারানাথের কথা বর্ণে বর্ণে মিলে গেল। ওই রামকানাই বারুজ্যের মোটর দ্বারের গোড়ার থাম্বার শব্দ শুনে আমরা ওই দিক পানেই চেয়েছিলাম। তারানাথের পানে চেয়ে দেখি উনি মিটিমিটি হাসছেন। ভদ্রলোক বহু কাকুতি মিনতির পর শেষে যখন তারানাথ ওনাকে সম্পূর্ণ ঘটনা বলতে বলল, তখন তিনি দম ফেলে বলতে শুরু করলেন। ঠাকুর মশাই, আমি জানি না আপনি আমার মধ্যে কি দেখতে পাচ্ছেন, কিন্তু আমার যা যা মনে আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আপনার কাছে বলে যাচ্ছি। শুনে দেখুন আপনি কি করবেন। প্রথমেই আপনাকে বলেছি আমি হচ্ছি হুগলি জেলার অন্তর্গত দেড়ে গাঁয়ের অতি পুরনো বাসিন্দা। আমাদের প্রায় 7 পুরুষের ওইখানে বাস। আমাদের কয়েক বিঘা জমি আছে সেখানে। ঋতু অনুযায়ী বাঘ চাষি দ্বারা চাষাবাদের কাজ হয়, বেশ ভালোই ফসল হয়। গাঁয়ের অধিকাংশ প্রজারা এখনো আমাদের আগের মতোই সমীহ করে। খাজনা দেওয়ার প্রথা এখনো আছে, কিন্তু সম্প্রতি একটা অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করেছে। এ কথা আমি আমার পুত্রবধূ সুরভির কাছে শুনি। পৈতৃক ভিটে ও জমি জমা বাদেও আমার কিছু ব্যবসা সংক্রান্ত কারবার আছে সমগ্র দেশ জুড়েই। কলকাতায় একটা আপিস পর্যন্ত আছে, যেখানে আমি নিজেও কালেভদ্রে যাতায়াত করি। গত সপ্তাহে আমি যখন গাঁয়ে ফিরলাম, তখন গৃহের অবস্থা দেখে সম্পূর্ণ হতবাক। আমার সঙ্গে যদি কখনো আপনি ওই গাঁয়ে যান এবং আতিথ্য গ্রহণ করেন, তবে আপনি বিষয়টি বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন। মুখে বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। তবু যখন এইখানে এসেছি তখন কি কি হয়েছে সেগুলো বলি। আমাদের অট্টালিকা সমগৃহে কেমন যেন দম বন্ধ করা একটা ভাব বিরাজ করছে। মূল ফটক পেরিয়ে দেউড়িতে ঢুকেই দেখি মৃত কয়েকটা চড়ুই পাখি পড়ে আছে, ইতিহতি রক্তের ছাপ লেগে। একটা পেয়ারা গাছকেও যেন মূল শুদ্ধ উপড়ে ফেলে দিয়েছে। যেদিকেই দৃষ্টিপাত করি সর্বত্রই ধ্বংসের চিহ্ন প্রতীত হচ্ছিল। পরে অবশ্য শুনলাম যে গতকাল প্রচণ্ড বেগে একটি বিধ্বংসী ঝড় হয়েছিল, কিন্তু যদি ঝড় হবে তবে গাঁয়ের অন্যত্র কেন ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন নেই? গাঁয়ের মানুষকে পরে শুধিয়ে জানলাম ঝড়ের কোনো চিহ্নই তারা নাকি লক্ষ্য করেনি। ওইখানেই আমার প্রথম খটকাটা লেগেছিল। মন সম্পূর্ণ দ্বিধায় পূর্ণ হয়ে গিয়েছিল। আমি আসার পরে যেখানে থাকি সেইখানে সারা রাত সঠিকভাবে ঘুমোতে পর্যন্ত পারিনি। প্রত্যেক ক্ষণে মনে হচ্ছিল কেউ যেন আমার উপর প্রখর দৃষ্টি রেখেছে। আর শুধু তাই নয় ঠাকুর মশাই, সারা বাড়ি থেকে বিশ্রী একটা দুর্গন্ধ বেরোচ্ছিল। বললে বিশ্বাস করবেন না, আমার বাড়িটা যেখানে, সেখানে একটা নদী বয়ে অনেক দূর চলে গেছে। ওইখানে দুই পাশে ঘন ঝোপ জঙ্গল। দিব্যি জ্যৈষ্ঠ মাস ফুরফুর করে বাতাস দেয়। মাঝে সাঝে ওইখানেই নৈশহারের পর ভ্রমণ করি। আবর্জনার স্তূপ বলতে কিছুই নেই, তবু প্রতিক্ষণে গন্ধের রেশ আমার নাকে লেগে রইল। একই ওই বিশ্রী গন্ধ, তারপর একটা গা ছমছমে অনুভূতি যেন আমার দুই চোখের পাতায় এক করতে দিচ্ছিল না। ভয়ে সারা রাত যখন ঘুম হয়নি, তখন বাধ্য হয়ে হ্যারিকেনের আলোটা জ্বালিয়ে আমি দৌড় খুলে দেখি আমার খাস চাকর রঘুয়া শুয়ে। তাকে ডেকে প্রশ্ন করলাম, এই রঘুয়া, তুই এইখানে কখন এলি? আমি তো আশাইস্থক দেখিনি তোকে। ভিতরে এসে শুয়ে থাক। কোনো গন্ধ পাচ্ছিস? রঘুয়ার চেহারা একেবারে হাড় গিলে। বহুদিন ধরে সে আমার জন্য পান তামাক প্রমুখ সেজে এনে দেয়, আমার প্রয়োজন অপ্রয়োজনের দিকে খেয়াল রাখে। বাড়ি ফেরার পর সত্যি তাকে দেখতে পাইনি। আমার প্রশ্ন শুনে সে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর আড়ষ্ট স্বরে বলল, কই বাবু, আমি তো অনেকক্ষণ ধরে শুয়ে আছি। আসলে আমি অন্যত্র গেছিলাম একটু কাজে, তাই ওইখান থেকে ফিরতে দেরি হলো। এই 2 ঘন্টা হলো শুয়ে আছি মাদুর পেতে। গন্ধ তেমন একটা তো পাচ্ছি না। জানেন ঠাকুরমশাই, আমার কেমন যেন সন্দেহ হলো। বহুক্ষণ আলো জ্বালিয়ে বই পড়লাম, কিন্তু ওই রাতে নিজেকে ধাতস্থ করতে পারলাম না। কেউ যেন মনে হচ্ছিল আমার ঘাড়ের উপর চেপে বসে আছে, গলা প্রতিক্ষণে শুকিয়ে কাঠ।
রামকানাই বাবুর কথা শুনে তারানাথের কপালে ভাঁজ পড়ল। তিনি আর একটা পাসিংশ ধরিয়ে বললেন, আপনার স্ত্রী? কথাটা শেষ করতে না দিয়েই ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, আমি বিপদনিক। আমার স্ত্রী সরলায় 6 মাস পূর্ণ হলো স্বর্গে গেছেন। সেই যে আমার জীবনের শেষ সম্বল ছিল। এখন আমি সম্পূর্ণ একা। কথাগুলো বলতে বলতে একটি বিষণ্ণতার ভাব ফুটে উঠল ওনার মুখে। আমরা তিনজনেই তখন চুপ। তারানাথ অকস্মাৎ বললেন, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে কোনো বিদেহী আত্মার কাজ। আপনি কি একবার আপনার স্ত্রীর জন্মকুণ্ডলীটা আমাকে দিতে পারবেন? আমার একটু গণনার প্রয়োজন ছিল। ওইটা কি সঙ্গে করে এনেছেন? তারানাথের এই জাতীয় কথা শুনে রামকানাই বাবুর মুখটা একেবারে শুকিয়ে গেল। তিনি স্থিরভাবে তারানাথের দিকে দৃষ্টিপাত করে সন্দেহজনক কণ্ঠে বললেন, ঠাকুরমশাই, তবে কি আমার স্ত্রী? বৈষয়িক মন প্রবৃত্তির এই বিচক্ষণ মানুষটি ঠাকুরমশাইয়ের ইঙ্গিত কিছুটা ধরতে পেরেছেন। সেটা ওনার মুখের ওপর ফুটে ওঠা কাঠিন্যতা দেখেই তা অনুমান করা যায়। যাই হোক, উনি নিজের হাতে ধরে থাকা একটা সোনালি সুতো দিয়ে মোড়ক করা কাগজের বান্ডিল খুলে সেখান থেকে বিবর্ণ গোছের একটা কুণ্ডলী বের করে দিলেন। তারপর বললেন, ঠাকুরমশাই, আমাদের বিয়ের পর আমাদের ওইখানকার প্রসিদ্ধ গুরুকে দিয়ে আমি কুণ্ডলী তৈরি করাই। আমাদের পারিবারিক নিয়ম আছে বিয়ের আগে জাতক জাতিকার ভাগ্য গণনা করা। আমার মা প্রাচীনপন্থী ও সংস্কারপূর্ণ মানুষ। আমার বিয়ের জন্য বহু পাত্রী দেখার জন্য উনি ঘটককে বলেইছিলেন, যে পাত্রী সম্বন্ধ আসুক না কেন প্রত্যেকের যেন ভাগ্য গণনা করা হয়। আচ্ছা, কেন এমন নিয়ম ছিল বলতে পারেন? কৌতূহল সম্বরণ করতে না পেরে আমি প্রশ্নটা করলাম। তাতে রামকানাই বাবু একটা দম ফেলে বললেন, আসলে গাঁয়ের মানুষের মধ্যে ভয় একটু বেশি। আমার মায়ের ভয় ছিল যদি পাত্রীর জন্মকুণ্ডলিতে কোনো দোষ থাকে, অনেক সময় মাঙ্গলিক দোষ হলে শুনেছি সে বিবাহ করার অল্প দিনের মাথায় স্বামীর মৃত্যু হয়। ওই জন্য এমন প্রথা আমাদের পারিবারিক মহলে প্রচলিত ছিল। সরলাকে দেখে শুনে পছন্দ হলেও তার কোনো জন্মছক ছিল না। তাই আমাদের এখানে এক মঠের গুরুর কাছে সরলার ভাগ্য গণনা করা হয়। ওই ছকটা আমি স্মৃতিরূপে এখনো রেখে দিয়েছি। রামকানাই বাবুর দেওয়া জন্মছক বেশ কিছুক্ষণ তারানাথ নিরুত্তর থেকে মনোযোগ দিয়ে দেখলেন। তারপর বললেন, বুঝতে পারছি, কিন্তু এখন আপনাকে কিছুই বলবো না। শুধু আপনি বলুন আপনার স্ত্রীর মৃত্যু কী করে হলো? মৃত্যুটা কি আদৌ স্বাভাবিক ছিল নাকি অপঘাতজনক? অপঘাতের তো প্রশ্নই ওঠে না ঠাকুরমশাই। আমি তো ব্যবসার কাজে বাইরেই থাকি, কিন্তু যখন শেষবারের মতো দেখেছিলাম তখন আমার স্ত্রীর শয্যাশায়ী অবস্থা। বিছানায় মিশে গেছে একেবারে। দেখলেই মনে হচ্ছিল প্রাণ শক্তি ফুরিয়ে এসেছে। মুখের মধ্যে পাংশুটে ভাব বিরাজিত। কথা কইবার কিংবা নড়বার সামর্থ্য নেই। সে এক ভয়ালো অবস্থা হয়েছিল আমার স্ত্রীর। স্বাস্থ্য তো ভেঙেই গেছিল একেবারে। সর্বাঙ্গ আবৃত ছিল ফিনফিনে চাদর দ্বারা। আমাদের গৃহ চিকিৎসক যিনি ছিলেন তিনি তো কম চেষ্টা করেননি, কিন্তু পথ্য করেও কোনো লাভ হয়নি। যেমনকার সেই রকমই ছিল। আমি ফিরে আসার মুহূর্তে আমাকে শেষবারের মতো ওই চিকিৎসক ম্লান স্বরে জবাবদিহি করে বলেছিল, জমিদার বাবু, গিন্নিমার যা পরিস্থিতি দেখছি তাতে আর তিনি ইহজগতে বেশি দিন থাকবেন বলে আমার মনে হচ্ছে না। ওনার নাড়ি টিপে আমি দেখেছি, খুবই স্লথ গতিতে সেটি চলছে। এবার আপনি দাহ প্রমুখ কাজের বন্দোবস্ত করুন। মিথ্যে সান্ত্বনা দিয়ে তো কোনো লাভ নেই, বলুন। ডাক্তারের মুখেই যখন এমন কষ্টদায়ক কথা শুনলাম তখন আমি গুম হয়ে গেছিলাম ঠাকুরমশাই। বয়স তো নিতান্ত কমই ছিল। ওই ধরুন আমার যদি 60 তবে ওর 50-এর ভেতর। আমি ডাক্তারকে নিজের বাড়ির একটা অংশে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম জানেন ঠাকুরমশাই। উনি ওই দিকেই প্রস্থান করল।
ছেলেদের সকলকে বাইরে পাঠিয়ে আমি যাওয়ার শেষ মুহূর্তে নিজের স্ত্রীর সঙ্গে দুই দণ্ড কথা বলবো বলে দৌড় ভেজিয়ে তার সন্নিকটের একটা ফাঁকা চেয়ারে বসে স্নেহ ভরে মাথায় হাত বুলোতে লাগলাম। দেখলাম রোগ ও ক্লিষ্ট দেহে জর্জরিত আমার স্ত্রী তখন চোখ দুটো খুলল ধীরে ধীরে। কি উজ্জ্বল চাহনি, একভাবে যেন চেয়ে থাকাই দুষ্কর। আমি বললাম, গিন্নি, শরীরের গতি কেমন এই মুহূর্তে? আমার স্ত্রীর ওই মুহূর্তেও ক্ষীণ হাসিটা ঠোঁটের উপর খেলে গেল। এতক্ষণ গলা বুঝেছিল। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম ঠাকুরমশাই যে আমার গিন্নি আমার সঙ্গে কথা কইবে, কিন্তু ওই ধারণা ভ্রান্ত করে আমার স্ত্রী তার শীর্ণকায় হাত দিয়ে আমার একটা হাত ধরে অতি কষ্টে ধীরে ধীরে বলল, ওগো, আমাকে ওই সিঁদুরদানি থেকে এক চিমটে সিঁদুর পরিয়ে দাও গো। আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু অদৃষ্ট আমাকে তোমার সঙ্গে থাকতে দিলে তো। খোকা দুটোর এখনো বিয়ে দেওয়া বাকি। তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ, একা সামলাবে কি করে? আমার যে বড় সাধ আবার সুস্থ হয়ে উঠে সংসার পাতি। আমার বড় খোকা রমেন্দুর বিয়ে হয়েছিল ইতিমধ্যেই। আমার ওই বড় বই সরলার বেশ ভালোভাবে সেবা যত্ন করছিল। কথা কইছিলাম তার ফাঁকেই সে হামাম দিস্তায় ডাক্তারি পথ্য নিয়ে ভিতরে প্রবেশ করে বলল, মা, এই পথ্যটা একটু খেয়ে নিন দেখি, দেখবেন শরীর অনেকটা সুস্থ হয়ে যাবে। আর পথ্য খেয়ে কি হবে বৌমা? আমার যে ঘাটে যাওয়ার সময় এগিয়ে আসছে। বালিশে মাথা রেখে শুয়ে শুয়ে সরলা অতি কষ্টে ওই পথ্য খেয়ে যেন ঝিমিয়ে পড়ল। ওই ঘর থেকে বড় বউ প্রস্থান করল। আমাকে কথাগুলো যখন বলেছিল সরলা, তখনই তার ঘন ঘন নাভিশ্বাস উঠছে। আমি তার শেষ ইচ্ছেটা পূরণের জন্য ওর সিঁথিতে সিঁদুর দান করে দিলাম। স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমার চোখ দুটো সজল হয়ে উঠেছে। ওই গ্লানি ঠাকুরমশাই এখনো বয়ে বেড়াচ্ছি। আমায় তখন স্ত্রীর মৃত্যু দেখার মতো মানসিক বল ছিল না। আমার 3 ছেলের কাঁধে দায়িত্ব সঁপে দিয়ে ওই 1.5 গ্রাম থেকে বেরিয়ে কলকাতায় চলে আসি কাজের ছুতো করে। সব কাজ মিটে গেলে অবশ্য আমার মেজ ছেলে দিবাকর পত্রে আমাকে জানিয়েছিল। ওই দুঃখ আমি কখনোই ভুলতে পারবো না ঠাকুরমশাই। কি করে দেখি বলুন তো ওই দৃশ্য ভুলব? আজ থেকে 30 বছর পূর্বে যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে নিজের গৃহে তুলেছিলাম, সে আমার চোখের সম্মুখে শতবার বেশ ধরে শ্মশানে চলে যাবে। এই দৃশ্য দেখলে আমিও স্ত্রীর সহযাত্রী হতাম। রামকানাই বাবুর গলা রুদ্ধ হয়ে এলো। উনি বিষণ্ণভাবে মাটির দিকে হেড হয়ে বসে রইলেন। যাই হোক, তারানাথ শুনে পুনরায় বলল, আপনার ছেলে দিবাকর আপনাকে কি সব কিছুই পত্রে উল্লেখ করেছিল? কি লিখেছিল যদি একটু বলেন। বিনা বাক্য ব্যয় করে রামকানাই বাবু পাঞ্জাবির পকেট থেকে একটা ভাঁজ করা চিঠি বের করে তারানাথের হাতে দিলেন। সেটার ওপর পুঙ্খানুপুঙ্খভাবে চোখ বুলিয়ে তারানাথ আমাকে দিল। চিঠিটি লেখা হয়েছে আজ থেকে প্রায় মাস 6 আগের একটা তারিখে। যা ছিল সেটাই উল্লেখ করলাম। শ্রীচরণীশু বাবা, আশা করি আপনি কলকাতায় নিজের আবাসে সুস্থতার সঙ্গে বাস করছেন। আমি পত্রখানি লিখলাম একটি দুঃসংবাদ দেবার জন্য। আপনি যাওয়ার 1 সপ্তাহ পরেই আমাদের মা চিরকালের জন্য ইহলোক ত্যাগ করেছেন। আপনি বলেছিলেন সংবাদটা দিতে, তাই নিজের কর্তব্য জ্ঞাপন করছি। আমরা 3 ভাই ও বড় বৌদি মিলে দাহকার্য ও অন্ত্যেষ্টিক্রিয়া দক্ষভাবেই সম্পন্ন করেছি। আপনি যদি পারেন তবে একবার গাঁয়ের বাড়িতে এসে কিছুকাল বাস করে যান। ইতি আপনার মেজপুত্র দিবাকর। চিঠিটা ফেরত দিতেই রামকানাই বাবু তারানাথকে বললেন, ছেলের কাছে এই চিঠি পাওয়ার পর পত্রপাঠ দেড়ে গায়ের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু ততক্ষণে
সব কিছু শেষ। দেখি একটা ঘরে সরলার বাঁধানো ফটো ফ্রেমে রজনীগন্ধার মালা ও দুটো ধূপ চলছে। আর ওই দিন রাত থেকেই আমার জীবনে শুরু হয় বিচিত্র ধরনের অভিজ্ঞতা, যা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে ঠাকুরমশাই। এখন আপনি বলুন কি করণীয়। আমি যা যা জানি সবটাই আপনাকে বর্ণনা করেছি। ক্ষণকাল চিন্তা করার পর তারানাথ বলল, দেখুন, আপনি যা বললেন তাতে আমার মনে একটাই সন্দেহ উকি মারছে, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছুতেই মন্তব্য করতে পারবো না। সুতরাং আমাকে একবার আপনার ভিটে পরিদর্শন করতে হবে। আপনি একদিন সময় করে আমাকে নিয়ে যেতে পারলে খুবই ভালো হয়। তখন পারিপার্শ্বিক অবস্থা দেখে শুনে আমি কি করণীয় স্থির করতে পারবো। এখন শুধু আপনাকে বেঁধে দিচ্ছি, যাতে নিম্ন স্তরের কোনো জীব আপনাকে বিপদে ফেলতে না পারে। বাকিটা ওইখানে গিয়েই আমাকে দেখতে হচ্ছে। রামকানাই বাবুর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাগ্রহে এগিয়ে এসে বললেন, ঠাকুরমশাই, আপনি যাবেন? এ তো আমার পক্ষে খুব সৌভাগ্যজনক। আচ্ছা, শনিবার নাগাদ আমি মোটরে করে এসে আপনাকে 1.5 গ্রামে নিয়ে যাব। ওইখানে আপনার কোনো আতিথ্যের ত্রুটি হবে না। আমার খাস চাকর সেই আপনার দেখাশোনা করবে। তারানাথ বিরক্ত হয়ে একটা পাসিং শো ধরিয়ে বললেন, আরে মশাই, আমি আপনার ওইখানে আতিথ্য গ্রহণ করতে যাচ্ছি না। সমস্যা সুরাহাই হলো আমার কাজ। কিন্তু একটা কথা বলবো, আপনার ছেলে দিবাকরকে একটু শুধিয়ে নেবেন যে সে আপনার কাছ থেকে কিছু গোপন করছে না তো। আমার ছেলে আমার কাছ থেকে আত্মগোপন কি বা করতে পারে? সেই সব আপনি খোঁজ নিন। হয়তো কিছু একটা গণ্ডগোল হয়েছিল, যার দরুন আপনার গৃহে ওই সমস্যার সূত্রপাত। ঠিক আছে, আপনি এখন আসুন। আমি শনিবার দিন আপনার গ্রামে যাব। আর হ্যাঁ, ছেলেদের তার করে দিন যে তারা যেন একটা রাধা মাধবের কীর্তন ঘরে করিয়ে নেয়। যেইখানে কীর্তন হয় সেইখানে অপশক্তিরা থাকতে পারে না। তারানাথ রামকানাই বাবুকে আমাদের চোখের সামনে মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে দিলেন। গাত্রবন্ধনের পর দেখলাম একটা কালো আবছা ছায়া ওনার শরীরের ভেতর থেকে বাইরে বেরিয়ে শূন্যে মিলিয়ে গেল। রামকানাই বাবু প্রস্থান করলে তারানাথ কলকেটা বেশ ভালো করে ধরিয়ে নিয়ে সেটাই গুরুপ গুরুপ করে টান দিয়ে আনমনা হয়ে রইলেন। কিশোরী মৌনতা ভঙ্গ করে বলল, ঠাকুরমশাই, তাহলে কি স্থির করলেন? ওইখানে কি যাবেন? কথা যখন দিয়েছি তখন তো যেতেই হবে। বিষয়টা বেশ গুরুতর মনে হচ্ছে। নিশ্চয়ই শ্মশান যাত্রার সময় একটা কিছু ঘটেছিল। ধীরে গাঁয়ে আমি এর আগেও যৌবন বয়সে গেছি। ওইখানে দক্ষিণ দিকে কালীবোতা শ্মশানেই সকলে দাহ করতে নিয়ে আসেন অনেক স্তরের সাধক সাধিকারাও। আমার কি মনে হয় জানো, দেহটা ভালো করে দাহ হয়নি। নইলে উনি যেসব উপদ্রবের উল্লেখ করলেন সেগুলো আত্মার শান্তি না হলেই ঘটে। এখন ওইখানে গিয়েই দেখতে হচ্ছে। অনেক কথাই তো রামকানাই বাবু অবগত নন। তারানাথ আমাদেরকেও তার সঙ্গী হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন, কিন্তু আমাদের তো আপিস ছেড়ে যাওয়ার জয়ই নেই। তাই বলেছিলাম যে উনি যেন দ্রুত কাজ মিটিয়ে ফিরে এসে গল্পটা বলেন। অন্তিমে কি হলো সেইটাই শুনতে আমরা আগ্রহী ছিলাম। নির্দিষ্ট দিনে আমরা তারানাথের মঠলেনের গৃহে এসে উপস্থিত হয়েছিলাম। একটু পরেই এসেছিলেন রামকানাই বাবু নিজের বিলাসবহুল মোটর হাঁকিয়ে। ওনার হাবভাব আরও গম্ভীর। ঠাকুরমশাই ওনাকে দেখা মাত্রই প্রশ্ন করলেন, গাত্রবন্ধনের পর কি আর কোনো উপসর্গ লক্ষ্য করেছিলেন? রামকানাই বাবু সম্প্রতি আসছেন কালীঘাটে পুজো দিয়ে। ওনার কবজিতে বাঁধা ছিল লাল বর্ণের তাগা ও দুর্বা ঘাসের গুচ্ছ। উনি সেই প্রশ্নের উত্তরে বললেন, ওই দিন আপনার বাড়ি থেকে ফিরে আমি কালীঘাটে আমার এক পরিচিতর গৃহে উঠেছিলাম। কিন্তু কি আশ্চর্য, দেখি যে রাতের দিকে আমার থেকে অনতি দূরে শুভ্র বর্ণের একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। আমার অনিষ্ট কিছু করতে না পারলেও একটা টানা কান্নার শব্দ শুনেছিলাম। সে শব্দটা অতি পরিচিত, হুবহু আমার স্ত্রী সরলার গলা। কিছু যেন আমাকে বলতে চাইছে। প্রায় 2 রাত ওই উপদ্রব সহ্য করার পরে আজকে সকাল সকাল মায়ের থানে পূজা দিয়ে সটান আপনার এখানে চলে এলাম। এবার
আপনি ভরসা। আপনার কিছুই করতে পারবে না, কারণ আপনি গাত্রবন্ধন দ্বারা আচ্ছাদিত। কথাটা বলে দরজা খুলে তারানাথ গাড়ির ভেতরে প্রবেশ করলেন। ওনার চলে যাওয়ার পর আমাদের প্রতি মুহূর্ত একটা দারুণ উত্তেজনায় কেটে গিয়েছে। হপ্তা দিনেক পরে অফিস থেকে ফেরার পথে কিশোরীর সঙ্গে হঠাৎ ট্রামে দেখা। সে আমাকে দেখেই উল্লসিত হয়ে বলল, এই যে বিভূতি, খবর কি, যাবে নাকি? কার? তারানাথের বাড়িতে? হ্যাঁ, সে তো যেতেই হবে। দুই বন্ধু ওই ট্রামে বাড়ি না ফিরে প্রচণ্ড কৌতূহল দরুন শটান তারানাথের দোরগোড়ায় এসে উপস্থিত। বৈঠকখানায় বসে তারানাথ ফলিত জ্যোতিষ নামে একটি প্রকাণ্ড বই অধ্যয়ন করছিলেন। আমাদের দেখেই উনি বললেন, এসেছো তবে? জানি গল্পের বাকি অংশ না শুনে যে তোমাদের মধ্যে নিদারুণ কৌতূহল সৃষ্টি হয়েছে। বেশ বেশ, বসো, একটু জিরিয়ে নাও। অফিসে দারুণ খাটাখাটনি হয়েছে বুঝি? রুমাল দিয়ে কপালের ঘাম মুছে দ্রুত বললাম, উফ বাবা, নিন নিন, শুরু করুন। আমাদের এই 2 হপ্তাহ কি বিড়ম্বনার মধ্যে দিয়ে যে কেটেছে বাবা, সেই কথা আপনি জানেন না। অফিসের আর পারিবারিক কাজের প্রচণ্ড চাপ থাকার দরুন এই চত্বরে একেবারে আসতেই পারছিলাম না। আপনি জানেনই তো গেরস্থ মানুষের কেমন দায়িত্ব হয়। উফ বাবা, চুন থেকে পান খসলেই একেবারে সমস্যার মুখোমুখি। উফ। তারানাথ আমাদের মনের চঞ্চলতা দেখে পাসিংশ ধরিয়ে বলতে শুরু করলেন, ব্যাপার যা সাংঘাতিক সে কথা তোমাদের বললে শিহরণ জাগে। আমি যখন রামকানাই বাবুর সঙ্গে ওই হুগলি জেলার অন্তর্গত দেড়ে গ্রামে যাচ্ছিলাম, আমার মনের মধ্যে বিপদের সম্ভাবনা ক্রমশই নাড়া দিচ্ছিল। ক্রমেই বুঝতে পারছিলাম যে রামকানাই বাবুর ওপর কেউ যেন নজর রেখেছে। আমি ওনাকে ধীরে ধীরে গাড়ি চালাতে বললাম। ঘন্টা 2 চলার পর 2 বাস থেকে শহরের চিহ্ন লুপ্ত হয়ে অবারিত প্রস্তুর শুরু হলো। পাশ দিয়ে বয়ে চলা উত্তরবাহী নদী, অন্য প্রান্তে ক্ষুদ্র ক্ষুদ্র ভিটে। গ্রামটায় যেন সময় থমকে আছে। দেখলে মনে হবে যেন আধুনিকতার বাতাস এই গাঁয়ের ত্রিসীমানায় প্রবেশ করেনি। সাদামাটা কতগুলো মানুষ মোটরের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল এবং জমিদার বাবুকে প্রণাম করছিল। মাথার ওপর সূর্য উঠেছে, পাশেই একটা শিব মন্দিরে ঢং ঢং করে ঘন্টা বাজছে। শীতল শান্ত বাতাস প্রবাহিত হচ্ছে, কিন্তু যখন অনতি দূরে শ্বেত শুভ্র একটা 3 মহলা বিবর্ণ গাছের অট্টালিকা দেখলাম, তখন আমার বুকটা ছ্যাঁক করে উঠল। বলবো কি তোমাদের, ওই বাড়ি সর্বত্র ধোঁয়ার মতো কালো বলয় ঘিরে রেখেছে। জমিদার বাবুর গাড়ির চালক থামাতেই উনি নামতে যাবেন, তখন আমার মনের অন্তরাল তোলপাড় শুরু করেছে। আমি জমিদার বাবুকে প্রথমে নামতে নিষেধ করে বললাম, দাঁড়ান, আপনি আগে নামবেন না, আমি আগে নামব। আমার নির্দেশে চালক ও জমিদার বাবু বসেই রইলেন। আমি বেরিয়ে গাড়ির ত্রিসীমানা ভালোভাবে দেখলাম। দেখি যেইখানে জমিদার বাবু বসে আছে সেইখানের বাইরে একটা কণা তুলে কালসর্প দাঁড়িয়ে আছে। চোখে তার ক্রূর দৃষ্টি, অর্থাৎ জমিদার বাবু যেই মোটরের দৌড় খুলে মাটিতে পা রাখবেন, অমনি সাপটা তার পায়ের ওপর ছোবল মারবে। তন্ত্র সাধনা করতে গিয়ে অনেক কিছু আমার জানা আছে। মায়া দ্বারা বিশিষ্ট তান্ত্রিকরা নিজের শক্তি থেকে কিছু কিছু জীবের সৃষ্টি করতে সক্ষম হয়। তারা ওই তান্ত্রিকের নির্দেশ মেনে যার নাম বলে দেওয়া হবে তাকে হত্যার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে। এগুলো নিম্ন স্তরের জীব। আমার গাত্রবন্ধন করাই ছিল, আর দেবীর আশীর্বাদে কোনো নিম্ন স্তরের জীব আমার অনিষ্ট করতে পারবে না। আমি 1 খাবলা মাটি তুলে সেটা মুঠিবদ্ধ অবস্থায় মন্ত্রপুত করার পর ওই সাপটার দিকে নিক্ষেপ করলাম নিমেষে। ওইটাও উধাও হয়ে গেল। ওইটা উধাও হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরের বিপদের ঘণ্টাটা বাজা ধীরে ধীরে বন্ধ হলো। আমি ওদের গাড়ি থেকে নামতে নির্দেশ দিলাম। সারা পথ ধরে এসেছি, কোনো কিছুই টের পাইনি, কিন্তু এই দিরে নামক অজপাড়া গায়ের মধ্যে প্রবেশ করার পর আমি এক প্রকার শক্তির অনুভব করি। এই শক্তি নিম্ন স্তরের শক্তি।
এও বুঝলাম যে এই শক্তি শুধু এই গাঁয়ের ত্রিসীমানার মধ্যে সীমাবদ্ধ। শক্তির আধিক্য অধিক অনুভূত হচ্ছে এই জমিদার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে। যাই হোক, আমি যখন রামকানাই বাবুকে নির্দেশ দিলাম তখন তিনি সন্তর্পণে নামলেন। ওনার প্রশ্নে ভরা দৃষ্টি আমার পানে নিবদ্ধ ছিল। আমি সেটা বুঝতে পেরে ম্লান হেসে বললাম, আমি সব কিছুই আপনাকে বলবো, আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকুন। গাড়ি থেকে নামার পর ওই চালক গাড়ি বারান্দার দিকে রওনা দিল। আমিও জমিদার বাবু ভিতরে প্রবেশ করলাম। সত্যি, পূর্বপুরুষ দ্বারা নির্মিত এই বাড়িটার মধ্যে এখনো জৌলস বিদ্যমান। সেই সঙ্গে অসংখ্য দাস দাসী এবং ওনার 3 ছেলের দেখা পেলাম। রামকানাই বাবুর পুত্রবধূ আমাকেও জমিদার বাবুকে প্রণাম করে জল খাবার দিয়ে গেল। সেই গুরু ভজনের কথা নাই বা তুললাম, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও বাড়ির মধ্যে একটা বাস্তুদোষ ঠেকতে লাগলো। অর্থাৎ প্রতিটি আনাচে কানাচে আমি অদৃশ্য অস্তিত্বের টের পাচ্ছিলাম। সে যাই হোক, এবার আমি জমিদার বাবুকে বললাম, রামকানাই বাবু, আমি একবার আপনার ছেলের সঙ্গে কথা বলতে চাই, ওদের একটু ডেকে দিন। ঠাকুরমশাই, কিছু কি বুঝতে পারছেন? আমার তো আবার আজ রাত্রি আসছে জেনেই ভয়ে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রত্যেক রাতে যদি একই ওই উপদ্রব সহ্য করতে হয় তবে তো আমি অক্কা পাবো নিশ্চিত। আজকে রাতে আপনি আমার সঙ্গেই থাকবেন। এখন দিনমানে দেখে শুনে কিছুই বোধগম্য হচ্ছে না। জানবেন, ওই সব শক্তি সব রাতের দিকেই অধিক সক্রিয় হয়। এই কথা শুনে রামকানাই বাবুর মুখ দেখে মনে হলো তিনি যেন যথেষ্ট হালকা অনুভব করছেন। যাই হোক, উনি রঘুয়া বলে হাঁক ছাড়লেন। প্রায় সঙ্গে সঙ্গে একজন হাড় গিলে লুঙ্গি ফতুয়া গলায় গামছাধারী মাঝ বয়সী একজন আমাদের সম্মুখে এসে উপস্থিত হলো। জমিদার বাবু তাকে বললেন, রঘুয়া, যা তোর 3 দাদাবাবুকে এখানে ডেকে পাঠা, বলবি যে আমি জরুরি তলব করেছি। খানিকক্ষণ পরেই 3 জন ছেলে একসঙ্গে প্রবেশ করল। 3 জনের মধ্যে একটা উৎকণ্ঠার ভাব পরিস্ফুট। আমাকে দেখে ওরা 3 জনই বেশ বিস্মিত হয়েছিল। জমিদার বাবু প্রত্যেককে নিজের নিজের আসনে বসার হুমকি দিতে ওরা বসল। এর মধ্যে যে দিবাকর, তাকে জমিদার বাবু বললেন, খোকা, ইনি হচ্ছেন ত্রিকালজ্ঞ তান্ত্রিক তারানাথ। তোমাকে কিছু প্রশ্ন করতে চায়, তুমি ঠিক ঠিক উত্তর দিও। কি ব্যাপার বাবা, তুমি বাড়িতে তান্ত্রিক ডেকে এনেছো? গলায় মাত্রারিক্ত গাম্ভীর্য ফুটিয়ে রামকানাই বাবু বললেন, সেটা আমার ইচ্ছা, তোমাকে অত কৈফিয়ত দেব কেন? উনি যা যা জিজ্ঞাসা করবেন তার শুধু উত্তর দাও। ইতিমধ্যেই রঘুয়া এক ছিলেন তামাক সেজে গড়গড়া দিয়ে গেছিল। উৎকৃষ্ট তামাক বলে কথা। এক টান দিয়ে ধোঁয়া ছাড়তেই সারা ঘর তামাকে ঝাঁঝালো গন্ধে আমোদিত হয়ে উঠল। আমি বললাম, তোমরা 3 জন সরলা দেবীর দাহ করার কাজে যাও শ্মশানে, তাই তো? ওইখানে কি হয়েছিল সেইটা বলো। গোপন করলে কিন্তু ভবিষ্যতে তোমাদের বিপদ কিন্তু অনিবার্য। আমার মুখে বিপদ শব্দটা শুনে 3 ভাই পরস্পরের দিকে দৃষ্টি বিনিময় করল। তারপর দিবাকর বলল, ঠাকুরমশাই, আমি সবটাই আপনাকে বর্ণনা করছি। আমার মা সরলা দেবী যেদিন মারা গেলেন, কথার মাঝেই প্রশ্ন করলাম, কোন দিকে উনি ইহলোক ত্যাগ করেছেন মনে করতে পারো? দিবাকর হাত গুনে ঊর্ধ্বপানে চেয়ে থেকে মনে করার পর বলল, হ্যাঁ ঠাকুরমশাই, মনে আছে বিলক্ষণ। ওই দিন ছিল অমাবস্যা, তার উপর দিনটা ছিল শনিবার। আকাশ প্রচণ্ড মেঘলা করে এসেছিল। দৃশ্যটা পরিষ্কার মনে পড়ছে। সকাল থেকেই মায়ের শারীরিক গতি কিছুটা বেহাল যাচ্ছিল। বাবা তো অনেক আগেই এইখান থেকে কলকাতায় রওনা দিয়েছিলেন। যাওয়ার সময় আমাদের বলেছিলেন যে আমরা যেন সব কাজ মিটে যাবার পরপরই ওনাকে একটা চিঠি পাঠাই। ডাক্তারবাবু অহরহ বহুভাবে মৃতপ্রায় আমার মাকে পরীক্ষা নিরীক্ষা করছেন। বাড়ির পরিস্থিতি গুরুগম্ভীর। আকাশে ঘন মেঘের আধিক্যে এতই অন্ধকার নেমে এসেছে যে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা সকলেই মায়ের শয্যার পাশে
গোল হয়ে বসে ইষ্টনাম করছি। কোনো একটা অঘটন ঘটলেই হলো। সরলা দেবীর অবস্থা তখন কেমন ছিল? কি আর বলবো ঠাকুরমশাই, কিছুই খাওয়ানো যাচ্ছিল না, বরং উল্টোপাল্টা আচরণ করছিলেন। দুই চোখের মনি স্থির সামনের দিকে, মুখের মধ্যে ভয়ের অভিব্যক্তি স্পষ্ট ফুটে উঠেছিল। সে প্রায় সামলানো দায়। ওই দিনের অভিজ্ঞতা আজও মনে পড়লে একধারে মায়ের জন্য যেমন কষ্ট হয়, তেমনি পরিস্থিতিটি কল্পনা করতে ভয় গা হাত পা ঠান্ডা হয়ে যায়। এমনি করে দুপুর গড়িয়ে যাওয়ার পর আন্দাজ 5টার সময় আমাদের মা মারা গেলেন ধুঁকে ধুঁকে। সকলের মনেই তখন নিদারুণ বিষণ্ণতাপূর্ণ, কান্নার রোল উঠেছে। মা মৃত্যুশয্যায় বারংবার বাবার নামটাই উচ্চারণ করছিলেন। ওনার মৃত্যু যখন হলো তখন মুখ হাঁ করে খোলা। যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষণ অস্ফুট গোঙানির শব্দ ভেসে আসছিল, কিন্তু প্রাণবায়ু ফুরিয়ে যাওয়ার পর সেই শব্দ যখন আর ভেসে আসছে না, তখন ডাক্তার নাড়ি টিপে জবাবদিহি করল। আমরা সকলেই নীরব হয়ে বসে রইলাম। অনেক পরে আমাদের গায়ের মুরব্বির হরিজ্যাঠা এসে বিধান দিলেন, ওহে দিবাকর, তুমি এখনো বসে আছো? দিনের আলো থাকতে থাকতে দেহ দাহ করার ব্যবস্থা করো। এরপর সাজ নামলে তখন কোনো দিকেই ঠাহর করা যাবে না। নাও নাও, মন খারাপ করে কি হবে? সব মানুষকেই একদিন না একদিন তো তার কাছে যেতেই হবে। মৃত্যুর কাঠিন্যে ফ্যাকাশে মায়ের মুখের দিকে হরিজ্যাঠা একবার দৃষ্টিপাত করলেন। জানেন ঠাকুরমশাই, স্পষ্ট দেখলাম ওনার দুই চোখ অশ্রুতে টলমল করছে। চোখের থেকে জল মুছে বিড়বিড় করে যা বললেন, সেটা শুনে মনটা আরও খারাপ হয়ে গেল। উনি বললেন, রামকানাই স্ত্রী সরলা বড্ড লক্ষ্মীমন্ত মেয়ে ছিল। সে যখন এই গায়ে স্বামীর সঙ্গে আসে তখন আমরা সবাই সাক্ষী ছিলাম। তোমাদের মা তখন নেহাতি কিশোরী। নাও, আর দেরি করো না, ব্যবস্থা করো দাহ করার। চিন্তা নেই, আমি আছি। সব কিছু জোগাড় করতেই ঠাকুরমশাই সময়ে এতই অতিবাহিত হলো যে খাটিয়া শ্মশানের দিকে যখন নিয়ে যাচ্ছি তখন পশ্চিমে সূর্য ঢলে সাঁঝ নেমে এসেছে। বর্ষার আমেজ কখন কি হয় বলাই মুশকিল। আমাদের গন্তব্য কালীপোতার শ্মশান, পাক্কা 40 মিনিটের পথ। আমরা দলে ছিলাম 3 ভাই এবং একজন বৃদ্ধ পুরুত, যে গীতার শ্লোক আওড়াচ্ছিল, আর জনা কয়েক ওই সাধারণ মানুষ সঙ্গ দেবার খাতিরে আমাদের সঙ্গেই চলছিল। গ্রামের সীমানার বাইরে যখন পৌঁছালাম তখন অনতি দূরে দেখি শ্মশানের ঠিক মুখেই একটা কুঁড়ে ঘরে একজন জানলার বাইরে মুখ বাড়িয়ে আছে। বয়স্ক বৃদ্ধা গোছের ওই স্ত্রী লোকটি, তার উপর ওই পাংশুটে মুখ আর থান দেখলে মনে ভয়ের সঞ্চার হয়। আমাদের দলের কে যেন ভয় পেয়ে বলে উঠল, ও মা, ও কে? নিশ্চয়ই ডাইনি। দাদাবাবু, এই দেহ দোষ পাওয়া, তাই ডাইনি নিতে এসেছে। আমরা আর এগোবো না কিছুতেই। জানেন ঠাকুরমশাই, আমাদের ওই কথায় ভ্রুক্ষেপ ছিল না। আমাদের দৃষ্টি তখন ওই ডাইনিরূপী বয়স্ক বৃদ্ধার দিকে। সে জ্বলন্ত দৃষ্টি হেনে আমাদেরকে হিস হিসে গলায় বলল, চলে যা, এইখান থেকে চলে যা। ও কিন্তু মেরে ফেলবে তোদের। কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। দিবাকরের কথা শুনে আমি বললাম, আশ্চর্য, ওই শ্মশানের মুখে কি কখনো কোনো কুঁড়ে ছিল? কেউ জানো? না ঠাকুরমশাই, আমরা তো কতবারই নদী পারাপার করি। ওইখান দিয়ে সর্বদাই যেতে হয় ঘাটের দিকে যেতে গেলে। নিবিড় অরণ্য সংকুল শ্মশান আছে বটে, কিন্তু তার ত্রিসীমানায় একটি পাখির বাসা পর্যন্ত নেই। গাছগুলো পর্যন্ত নিস্পন্দন, নিথর। কিন্তু ওই দিন যদি আমরা ওই বৃদ্ধার কথা শুনতাম তাহলেই মঙ্গল ছিল। হরিজ্যাঠা ও পুরুত ঠাকুর আমাদের সঙ্গেই ছিলেন। আমরা ওই সতর্কবার্তা উপেক্ষা করে যেই না শ্মশানের ভিতরে প্রবেশ করেছি, বিশ্বাস করবে না ঠাকুরমশাই, মনটা একটা অস্বস্তিতে ভরে গেল।
বারংবার মনে হচ্ছিল বেশিক্ষণ এইখানে থাকলে সুস্থ শরীর ক্রমেই অসুস্থ হবে। আমরা আমাদের সঙ্গে আসা জোয়ান যুবকদের চিতা সাজাবার জন্য বললাম। ওরা সেই নির্দেশ মেনে কার্যকর করে নিজেদের কাজ করছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে আমাদের মাঝে প্রবেশ করলো একজন। তাকে এর আগে কখনো দেখিনি। বিশাল মুস্কো চেহারা, একগাল দাড়ি গোঁফ অযত্ন বর্ধিত, মাথার চুল শিখা করে বাঁধা, আর পরনে কালো ধুতি ও ফতুয়া, কপালে প্রকাণ্ড বর্ণের কালো তিলক, হাতের কবজিতে গলায় অদ্ভুত এক প্রকারের হাড়ের মালা। সে আসার পরপর আমাদের নাকে বিশ্রী বোটকা গন্ধ ভেসে এলো। দেখলাম ওই সন্ন্যাসী আমাদের সম্মুখে শোয়ানো মায়ের দেহের দিকে জলজলে ও অন্তর্ভেদী দৃষ্টি হেনে চেয়ে আছে। আমরা 3 ভাই চালাঘরের ভিতর বসে দেখছিলাম। ঠিক তখনই ওই সাধু আমাদের দিকে এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠে বলল, এত রাতে এইখানে কি জন্য এসেছিস? মায়ের দেহ সৎকারের জন্য। এই দেহ সৎকার হবে না, এটা তোরা আমাকে দে, আমি সাধনার জন্য কাজে লাগাবো। ওদের চিতার কাঠ সাজাতে বারণ করে ঘরের ছেলে ঘরে ফিরে যা। শ্মশানে এত রাত্রে গৃহস্থ মানুষের আসতে নেই। কি বলবো জ্যোতিষী মশাই, ওই সাধু এমনভাবে কথাগুলো বলছিল, প্রতিবাদ যে করব সেই সাহসটাই পাচ্ছিলাম না। তবু আমার দাদা রমেন্দু এবার উঠে দাঁড়িয়ে ওর দিকে এগিয়ে গেল এবং চোখ পাকিয়ে ও কাঠিন্যের স্বরে বলল, এখান থেকে চলে যা, নইলে পিটিয়ে এমন অবস্থা করব না যে প্রাণ নিয়ে পালানোর পথ পাবি না। সাহস তো কম নয়, আমাদের মায়ের দেহ নিয়ে উনি সাধন ভজন করবেন। সাধু কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইল। পুনরায় সে বার দুয়েক একই কথায় পুনরাবৃত্তি করল। শেষে আমাদের সঙ্গে তার বহু কথা পর্যন্ত কাটাকাটি হলো। আমি স্পষ্টই বুঝতে পারছিলাম যে একটা অমঙ্গলজনক কিছু ঘটতে চলেছে। সব থেকে আশ্চর্যের বিষয়, কয়েক ঝাঁক কাক ওই মৃতদেহের উপর বসেছিল। এত রাতে কাকের আগমন খুবই অশুভ মনে হতে লাগলো। সাধু আমাদের দিকে এবার চেয়ে একটা কুৎসিত অট্টহাসি করলেন। আমরা ওইদিকে কর্ণপাত না করে চিতা সাজানো হয়ে গেলে দেহটা তুলতে যাচ্ছি, ওই সময় তিনি আমাদের ফের বাধা দিতে গেলে দাদা রমেন্দু প্রবলভাবে ওনাকে ধাক্কা দিলেন এবং অশ্রাব্য গালাগাল করলেন। সাধু মাটিতে পড়ে রইল, একটা ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে আমাদের দিকে। যাই হোক, চিতায় আগুন ধরাতে গিয়েই মহা গোল বাঁধল। সব কিছু উপকরণ প্রস্তুত, নিয়ম মেনেই কাজ হয়েছে। কিন্তু চিতাটায় অগ্নিসংযোগ আমরা 3 ভাই করলাম। আশটা দাও দাও করে জ্বলে উঠল। কিন্তু ওই সময়ই প্রবল বজ্রপাতের সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমরা সকলে ওইখান থেকে খুবই দ্রুত বাড়ির পথ ধরলাম। দিবাকরের কথাগুলো শুনে আমার তখন আর বুঝতে বাকি রইল না যে ওরা কার বল্লায় পড়েছে। ওরা যেই সাধুর কথা বলছিল এবং তার পরনে যেই প্রকারের পরিচ্ছদ ছিল, সেটা সাধারণত কোনো পিশাচ সাধকেরই হয়। এরা মানুষের জন্য শুভ তো কিছুই করতে পারে না, বরং সুযোগ খোঁজে অনিষ্ট সাধনের জন্য। যাই হোক, দিবাকরেও বলেছিল যে বৃষ্টি থামার পর ওরা নাকি পুনরায় দলবদ্ধ হয়ে পরের দিন সকালে শ্মশানে ওইখানে, অর্থাৎ যেইখানে দাহ হচ্ছিল সেইখানে গেছিল, কিন্তু গিয়ে দেখে শূন্য চিতার ওপর কিছুই নেই। তন্ন তন্ন করে খুঁজে ওরা দেহটা উদ্ধার করতে পারেনি। তখন ওদের মনের মধ্যে সৃষ্ট হয় আতঙ্কে। আমরা যারা তন্ত্র চর্চা করি তারা সাধারণত এইসব নিম্নবিত্ত সাধকদের ঘাটাই না সাধারণত। আর এই দিকে রমেন্দু ওই সাধকের গায়ে হাত তুলেছে। তাই আমি দেখছিলাম সকলের দেহ হতে রক্ত কমে যাচ্ছে। দেহের মধ্যে যে এক প্রকারের জৌলুস থাকে সেইটা ক্রমেই মিলিয়ে ফ্যাকাশে মেরে যাচ্ছে। দিবাকরের কথাগুলো শুনতে শুনতে রামকানাই বাবুর মুখের ভাব পরিবর্তিত হচ্ছিল। দেখেই বুঝতে পারছিলাম ছেলেদের মুখ নিঃসৃত এগুলো কিছুই উনি অবগত নন। সেইটারই বহিঃপ্রকাশ করলেন যখন কথা শেষ করল দিবাকর। বাঘের মতো গর্জন করে বললেন, হতচ্ছাড়া, এত কিছু ঘটেছে, তুই আমাকে পত্র একটুও জানাসনি। এখন যদি বিপদ আপদ কিছু ঘটে তবে বংশ লোপ পেতে পারে, জানিস? দিবাকর মুখ নিচু করে রইল। আমি বেগতিক বুঝে সব কিছু সামলে নিয়ে বললাম, আরে মশাই, করেন কি? রামকানাই বাবু,
এখন এইসব করার নিষ্ফল। আপনি এক কাজ করুন, আসছে শনিবার দিন আমার দেওয়া ফর্দ মিলিয়ে যেই সামগ্রী বলছি নিয়ে আসার ব্যবস্থা করুন। আমার মন বলছে যে ওই সাধু আসবে। আর হ্যাঁ, আপনার বড় পুত্রবধূকে 3 জন্য এইখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, কারণ মনে হচ্ছে ওই সাধু অভিশাপ দিয়েছে আপনাদের ভিটের উপর। এই যজ্ঞ করে ওই সাধুর মৃত্যু হলেই আপনারা অভিশাপ থেকে মুক্তি হতে পারবেন। দিন 2 পরে ছিল শনিবার। যোগাযন্ত্র সব কিছুই পুঙ্খানুপুঙ্খ রূপেই হয়েছে। রাত যখন গভীর, তখন দেউড়ির ভিতর একটা প্রকাণ্ড গণ্ডি নির্মাণ করে আমরা 5 জন যজ্ঞকুণ্ডের পাশ ঘিরে বসলাম। 3 জন ছেলে এবং রামকানাই বাবু দ্বিতীয়ত মূল আসনে আমি। এই যজ্ঞের বিশেষ নিয়ম হচ্ছে মন্ত্র পড়ে অগ্নিদেবকে আহ্বান করতে হয়। এই যজ্ঞের নাম বিপদমোচন যজ্ঞ। আমি লক্ষ্য করেছিলাম যে রামকানাই বাবু আসনের পাশেই একটা ছোড়া রেখেছেন। আমি বুঝতে না পারলেও তখন কিছু বললাম না। যাই হোক, যজ্ঞ শুরু হলো এবং সেই মুহূর্তে ঝড়ের মতো একটা দমকা বাতাস চারিদিক লণ্ডভণ্ড করতে লাগলো। সেই ঝড়ের সঙ্গে পাল্লা দেওয়া আমাদের কম্য নয়। শুধু গণ্ডির ভিতর তার দাপট কার্যকারী হচ্ছে না। চোখ বুজে মন্ত্র পড়ছি, দেখি সম্মুখে ফটকের কাছে দিবাকরের বর্ণনা করা হুবাহু দর্শন এক সাধু। চোখে তার উজ্জ্বল দৃষ্টি, মুখমণ্ডল জুড়ে রাঙা রক্তের ছোপ এবং কষ বেয়ে টাটকা রক্ত বেরুচ্ছে। মুখে কুটিল হাসি, বাম হাতে ধরে থাকা কোনো প্রাণীর কলছে। উফ, আমার নিজের দেখেই ভয় লাগছিল। আমি ওদের সকলকেই বললাম, কেউ আসন ত্যাগ করবেন না। কিন্তু ওই মুহূর্তে রামকানাই বাবুকে দেখলাম রাগে অন্ধ হয়ে গো গো করে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ওই সাধু একটু একটু করে এগিয়ে আসছিল। রামকানাই বাবুর অভিসন্ধি বুঝতে পারছিলাম। ওনার হাতে ধারালো ছোড়ার বাঁট শক্ত করে ধরা। উনি ক্রুদ্ধ স্বরে বললেন, নরপিশাচ, তুই আমার সরলার দাহ কাজে বিঘ্ন ঘটিয়েছিস। তার জন্য সে শান্তি পায়নি মৃত্যুর পরে। এবার তুই শেষ। বলার সাথে সাথেই উনি এক লাফে বাইরে বেরিয়ে ওই সাধুর কণ্ঠে ধারালো অংশটা বিধিয়ে দিলেন। ফিনকি দিয়ে কালচে বর্ণের রক্ত বেরুচ্ছিল। সেই দৃশ্য দেখে ওইখানে বসে থাকা সকলেই মূর্ছা গেল এবং আমার যজ্ঞের আগুনটা নিভে গেল। দেখতে দেখতে সারা বাড়িময় নিকষ অন্ধকারে ছেয়ে গেল। কিন্তু আমার অদৃষ্ট ভালো ছিল, আমি ওই মুহূর্তে মধুসুন্দরী দেবীর ধ্যান মন্ত্র আওড়াতেই হাতে নাতে ফল মিলল। পুনরায় আগুন জ্বলল এবং অনেকক্ষণ ধরে আমি যজ্ঞ করার পর ওইখানকার মাটি পুটুলিটির মধ্যে বেঁধে সেটা শুদ্ধ পূর্ণ আহুতি দেওয়ার পর বাড়ি থেকে অশুভ ভাবটাও গেল। ওই গোলাকার বলয়টাও উদয় হয়ে গেল চোখের বলকেই। তারানাথ বলা থামাতেই আমরা উভয়ই প্রশ্ন করলাম, তারপর কি হলো? পরদিন সকালে যখন সব কিছুই গ্রামে রাষ্ট্র হয়ে গেল এবং দলে দলে সকল গ্রামবাসী দেখতে এলেন, আশ্চর্যের বিষয় ওই সাধুর দেহ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। জমিদারবাবু ক্ষণিকভাবে সুস্থ হলে আমি বললাম, মায়া পরিত্যাগ করুন এবং স্ত্রীর মৃত্যু এই ঘর থেকে সরিয়ে ফেলে পারলে নারায়ণ পুজো করান। দেখবেন সব কিছুই আগের মতো শান্ত হয়ে গেছে। কলকেতে একটা মক্ষম টান দিয়ে তারানাথ ভিতরে পদার্পণ করলেন এবং আমরা দুজনেই নিজের বাড়ির পথ ধরলাম।